ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমন চৌধুরী, ফরিদপুর জেলা থেকে। ইমন তার বড় চাচার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন ঘটনাটা যেন আমি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব ইমনের শেয়ার করা ঘটনায়। বেশ অনেক আগের কথা, 70-এর দশক। ইমনের বড় চাচা মানে তার বাবার বড় ভাই, তিনি তখন বেশ ইয়াং, কেবল বিয়ে করেছেন, সদ্য বিয়ে করেছেন তিনি এবং বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে এবং তার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলার কোনো একটি অংশে। তিনি স্পেসিফিক লোকেশনটা শেয়ার করবেন না। তো ওই জায়গাটা মানে যেখানে তার চাচার শ্বশুরবাড়ি ছিল সেই জায়গায় অনেক খালবিল, মানে অসংখ্য খালবিল দিয়ে ঘেরা এবং সেখানে মানুষজন মেইনলি যাতায়াতই করে নৌকায় করে। ছোট নৌকা আছে, আবার বড় বড় নৌকা আছে, সেখানে পণ্য পরিবহন হতো। এখনকার মতো বাসে ট্রাকে এতটা হতো না, তখন নৌকায় অনেক পণ্য পরিবহন হতো এবং অনেক বাদামের ক্ষেত ছিল। সে লিখেছে কোনো বাদামের ক্ষেত ছিল অনেক। তো যাই হোক, এরকম খালবিল ঘেরা একটা জায়গায় তার চাচার শ্বশুরবাড়ি। তো সেখানে তার কাকা গেলেন বেড়াতে এবং ভালোই সময় কাটালেন। নতুন শ্বশুরবাড়ি, সেখানে ঘোরাফেরা করে তাকে খুব আদর যত্ন করা হলো এবং সেখানে তিনি 2-3 দিন বেড়ানোর পরে তার দাওয়াত পড়লো তার স্ত্রীর মামার বাড়িতে এবং সেখানে যেতে হবে। যাওয়ার জন্য হচ্ছে নৌকায় তাদের ব্যবস্থা। তো তিনি ইমনের চাচা বাড়িটাতে খুব একটা অভ্যস্ত ছিলেন না নৌকায় যাতায়াত করে বেশ লম্বা সময়। তার কাছে এটা একটু অন্যরকম লাগছিল, অ্যাডভেঞ্চারাস। তো তারা বললো যে হ্যাঁ, তারা রওনা দেবে, দুপুরের পরে রওনা দেবে, দুপুরে খাওয়া দাওয়ার পরে রওনা দেবে এবং বেশিক্ষণ লাগবে না। বললো 2-3 ঘন্টার মধ্যে পৌঁছা যাবে তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা উঠলেন নৌকায়। তো দেখলেন যে খুব সুন্দর একটা নৌকা রাখা হয়েছে। নৌকাটা সুন্দর, উপরে ছাউনি দেয়া, বসার ব্যবস্থা আছে ভেতরে, মানে খুব সুন্দর, বেশ বড় একটা নৌকা। তো নৌকাতে চড়ে তারা রওনা দিলেন। বেশ লাগছে, পেছনে 2জন মানুষ দাঁড় বাইছেন। মেশিনের নৌকা না, তখন দাঁড় বাওয়া নৌকা ছিল এবং পাল ছিল, প্রয়োজনে পাল খাটাতে পারতেন তারা। তো যাই হোক, খালের মধ্যে তারা পাল খাটান না, যাই হোক দাঁড় বেয়ে চলছেন 2জন। আর ইমনের বড় চাচা বসে আছেন, এনজয় করছেন, তার স্ত্রী ছইয়ের ভেতরে বসা। তার বেশ ভালো লাগছে এবং দেখছেন এখানকার গ্রামের প্রকৃতি, মানে তিনি যেখান থেকে আসছেন সেখানকার গ্রামগুলা আরেকটু অন্যরকম, আর এখানে এই খাল বিলের পাশে গড়ে ওঠা গ্রামগুলো আরেক রকম। এবং বিভিন্ন বড় বড় ফসলের মাঠের পাশ দিয়ে যাচ্ছেন এবং বিশাল ফসলের মাঠ এবং অনেক জায়গায় যেটা বললো যে বাদামের চাষ হয়, সেখানে বাদামের চাষ হয়েছে, মানে বেশ অন্যরকম। তো তিনি বেশ পছন্দ করলেন জায়গাগুলো এবং চলতে চলতে এক সময় চলে আসলেন। একেবারে বিকেল যখন গড়িয়ে যাচ্ছে তখন এসে পৌঁছালো তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো ঘাটটা দেখেই তার কাছে একেবারে অন্যরকম লাগলো। এইখানে জায়গাটা আবার একটু অন্যরকম, যেখানে তার স্ত্রীর মামা বাড়ি সেখানে হচ্ছে ডান দিকে পুরো গাছগাছালি দিয়ে ভরা, মানে মনে হচ্ছে একটা জঙ্গল, বন জঙ্গল। ওখানে কেউ থাকে না, কোনো বসত ভিটা কিচ্ছু নাই ডান দিকে খালের এক পাশে। তিনি জিজ্ঞেস করলেন তার সাথে যিনি ছিলেন, যিনি তাদেরকে নিয়ে আসছেন, তার শ্বশুরবাড়ির একজন মানুষ, তাকে বললেন যে এই জায়গায় কি ঘরবাড়ি কিছু নাই? দেখে তো মনে হচ্ছে গহীন জঙ্গল। বলে হ্যাঁ, এই জায়গায় অনেক গাছগাছালি জঙ্গল, এই জায়গায় আসলে বাড়িঘর নাই। এই বাম পাশেই হচ্ছে তার মামা বাড়ি এবং তাদের যত জমি জমা এইদিকে বিশাল, সেই আবাদি জমি বিশাল, এবং তারপরে তাদের লোকজন আছে যারা কাজ টাজ করে বাসায় এবং তারা বেশ অবস্থা সম্পন্ন পরিবার, মানে তার স্ত্রীর মামা। যাই হোক, নৌকা ঘাটে ভিড়ল। তো তিনি দেখছেন বারবার ঘুরে ঘুরেই মনে চাচা পেছনের ওই জঙ্গলটা দেখছেন। তার কাছে কেমন জানি একটা অন্যরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে একটা বনের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে এবং খালটা এই পাশে দিয়ে ঘেঁষে চলে গেছে, কিন্তু পরে এই জঙ্গলের ভেতর দিয়ে ওদিকে। তো যাই হোক, তিনি নামলেন, তখন বিকেল পড়ে গেছে এবং এই বিশাল গাছপালার জন্য এখানে আলো খানিকটা কমে গেছে। পাখির ডাক শুনছেন, অসংখ্য পাখি উঠছে এবং তিনি দেখছেন নাম না জানা পাখিও আছে, মানে তিনি সেগুলো চিনেন না, এবং রং বেরঙের পাখি ডাকছে এবং সেগুলো মনে হয় বাড়ি ফিরে যাবে এরকম একটা সময়। তো নামলেন নৌকা থেকে। নামার জন্য তাদের, মানে নৌকাটা বেশ বড়, নামার জন্য কাঠের দেওয়া, তক্তা দেওয়া, সেটা দিয়ে নামলেন তিনি। তার স্ত্রীকেও ধরে নামালেন এবং দেখলেন যে মানুষজন এসে পড়ছে, তার মামা বাড়ির মানুষজন এসে তাদেরকে রিসিভ করলো। ইমনের চাচা বেশ লজ্জা পাচ্ছেন, কারণ তিনি নতুন জামাই এখানে। ওই সব মানুষ তো তার পরিচিত না, অনেকে আসছেন এবং দেখা যাচ্ছে যে মহিলারা অনেকে নিজেদের মধ্যে কথা বলছেন তাদের দেখে। তো তিনি নেমেছেন, নৌকা থেকে এসে দাঁড়াইছেন এবং তার চোখ পড়লো হাতের ডান দিকে, ঠিক যেখানে তাদের ঘাটটা, তার ডান দিকেই সোজা চলে গেছে খালের কোল ঘেঁষে একটা জায়গা এবং সোজা চলে গিয়ে ডান দিকে বিশাল একটা লম্বা ঘর। এবং এই ঘরটা এই পড়ন্ত বিকেলে কিন্তু কোনো আলো টালো জ্বলছে না, অন্ধকার হয়ে আছে, বাট বিশাল একটা ঘর। এবং এই ঘরের পাশ দিয়েই কিছু গাছগাছালি চলে গেছে, মনে হচ্ছে খালের এই পাশটাও মানে একটা জঙ্গলের মতো তৈরি হয়েছে, বনের মতো তৈরি হয়েছে, বেশ অন্যরকম, কেমন যেন গা ছমছম করা ওই ঘরটা, লম্বা একটা ঘর এক সারি। সেটা দেখলেন, তারপর তাকিয়ে দেখলেন সামনের দিকে অনেক ফাঁকা জায়গা এবং বিশাল উঠোন, এবং উঠোনের পরে দূরে দেখা যাচ্ছে, মানে বেশ খানিকটা এখান থেকে হেঁটে যেতে হবে, একটা দোতলা বাড়ি, বেশ বড় দোতলা বাড়ি, কাঠ দিয়ে বানানো, খুব সুন্দর।
তো তিনি হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন এবং তাকাচ্ছেন এদিক ওদিক। বাঁ দিকে তাকিয়ে দেখলেন যে এই খালের এই পাশ থেকে আরেকটা এরকম সরু রাস্তার মতো চলে গেছে, এবং এখান থেকে তিনি দেখতে পাচ্ছেন, তিনি ভালোই চিনতেন, বেল গাছ, অনেকগুলো বেল গাছ এখানে। তো তিনি চিন্তা করছেন এত বেল গাছ কেন, মানে একের বেল গাছ অনেকগুলো, এখানে মনে হচ্ছে বেল গাছের একটা বাগানের মতো, এবং ওই গাছের ছায়ায় এই পড়ন্ত বিকেল ওই জায়গাটা পুরোই অন্ধকার। তো তিনি কিছুক্ষণ তাকায় জানি কেমন লাগলো তার কাছে ওই দিকটা, এবং যতদূর গেছে আরও কিছু গাছপালা আছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না। তো তিনি আস্তে আস্তে হেঁটে সামনে গেলেন, তাদের সাথে মানুষজন আসলেন, তাকে বাসার পুরুষটা নিয়ে গেল জামাই বলে, ভেতরে যাচ্ছেন তার স্ত্রীকে এবং তাকে নিয়ে সেই যে বড় দোতলা বাড়িটা ওখানে নিয়ে গেলেন, বাড়িতে উঠালেন। তার কাছে বেশ ভালোই লাগলো, মানে ইমনের চাচা এত সুন্দর এরকম দোতলা বাড়ি এরকম জায়গায় দেখেননি, বাড়ির টোটাল পরিবেশটাই একটা কেমন শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো সেই বাড়িতে উঠে তাদেরকে দোতলায় নিয়ে গেল, একটা রুম দেওয়া হলো সেখানে, খুব সুন্দর একটা ঘর, এবং ঘরটা পরিপাটি করে সাজানো। সেখানে তারা উঠলেন, তার স্ত্রী তার জিনিসপত্র গোছায় রাখলেন, এবং তাকে নিচে নিয়ে এসে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা হলো। যাই হোক, তাদের বেশ আতিথেয়তা করা হলো। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। বাসার মধ্যে দেখা গেলো যে ওখানে তো বিদ্যুৎ নাই, এবং সে সময় একদমই বিদ্যুৎ নাই। সেখানে লণ্ঠন জ্বলতেছে, হারিকেন চলতেছে, বিভিন্ন মানুষজন আসতেছে, পিঠা পায়েস রান্না হচ্ছে, শব্দ পাচ্ছেন, মানুষের কোলাহল, মানে বাড়ির মধ্যে একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট। তো ইমনের চাচা একটু লজ্জা পেলেও তার কাছে বেশ ভালোই লাগতেছে, এবং তিনি এখানে মানুষ পেলেন, তার মানে স্ত্রীর কাজিন যারা, তাদের সাথে কয়েকজনকে পেলেন, তাদের সাথে গল্প গুজব করলেন, তারা বিভিন্ন তাকে প্রশ্ন করছে। যাই হোক, এরকম করে তাদের সময় হয়ে গেল রাতের খাবারের। আর গ্রামে তো একটু মানুষ আর্লি খায়, তো দেখা গেল যে বিশাল আয়োজন খাবার দাবারের। তার জন্য বিশাল মাছের মাথা রাখা হয়েছে, মাছের বড় বড় পিঠি, এবং এগুলো মানে তাকে খেতে হবে এরকম তাকে দেওয়া হয়েছে। তো তিনি তো আর ওরকম খেতে পাচ্ছেন না, তো তিনি শুনলেন যে এই মাছ তার জন্যই ধরা হয়েছে, এবং এই খালবিল থেকে ধরা হয়েছে, এবং আজ নাকি রাতের বেলা মাছ ধরার আয়োজন চলবে বেশ, তিনি চাইলে দেখতে পারেন। তো তিনি বেশ ইন্টারেস্ট ফিল করলেন, খাওয়া দাওয়া করলেন, করে উঠলেন, উঠে তার ঘরে গেলেন, স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প গুজব করলেন, এবং স্ত্রীকে বললেন যে আমার কাছে খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশ। তো তার স্ত্রী বললো যে হ্যাঁ, আমার মামা বাড়ি অনেক সুন্দর। তো তিনি বললেন যে আমি কিন্তু মাছ ধরা দেখতে যাবো রাতের বেলা। স্ত্রী বললেন যে আপনি না গেলে হয় না? বলে যে কেন, গেলে কি সমস্যা কি? বলে না, এই জায়গা তো ভালো না খুব একটা। তার স্ত্রী বলছে মানে, বলে এইখানে ভূত প্রেত পিশাচ আছে অনেক এরকম। তো তিনি বললেন যে আরে এইগুলা কি বলো তুমি, এটা কোনো ব্যাপার? এগুলা নিয়ে আমি চিন্তা করি নাকি, ভূত প্রেত পিশাচ কি বলো এইসব? আর ইমনের চাচা ছিলেন পেশায় একজন উকিল, তো তিনি এগুলো নিয়ে এগুলা মানে খুব একটা গায়ে মারতেন না, খুব মানে তখনকার সময় খুব বুদ্ধিদীপ্ত মানুষ। তো যাই হোক, তার স্ত্রীর সাথে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি বললেন যে তুমি তোমার কাজিনকে বলো আমাকে নিয়ে যেতে। তো তার স্ত্রী গেলেন নিচে, নিয়ে কথাবার্তা বললেন। একটু পরে তার এক কাজিন এসে ডাকলেন, তো তিনি নেমে আসলেন, নেমে এসে তার সাথে রওনা দিলেন। তো বাসায় এই যে টোটাল এই যে প্রাঙ্গণটা, ওই জায়গাটা মোটামুটি আলোকিত হয়ে আছে, কারণ তিনি বাসায় মেহমান আসছে দেখে তাদের ওই যে নিচতলায় তারা একটা হেজাক বাতি ঝুলায় রাখছে, বেশ আলো হচ্ছে এখান থেকে। তো হেঁটে যখন সামনে আসলেন, উঠান পার হচ্ছেন, তখনই অন্ধকার পাচ্ছেন, এবং বেশ স্ট্রং ঝিঝি পোকা এগুলোর শব্দ স্ট্রংভাবে আসতেছে। তো তিনি তার সেই কাজিনকে বললেন, বা শ্যালক যাই হোক, তাকে বললেন যে তোমাদের এখানে নাকি ভূত প্রেতের উৎপাত খুব বেশি। তাই বলে তিনি একটু হাসি হাসিভাবে বললেন কথাটা। তো তার শ্যালক দেখা গেল যে ব্যাপারটা হাসি মুখে নিলেন না, সে খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন যে আপনারা কে বলছে? তো তিনি বললেন যে আরে তোমার বউ বললো, আমার কাছে এগুলো খুব হাস্যকর মনে হয়। তো তার শ্যালক বলতেছে যে দুলাভাই, এটা হাস্যকর মনে হলো, হাস্যকর না, মানে আমাদের জায়গাটা দেখছেন আপনি, খাল বিল দিয়ে ঘেরা, এই পাশে পুরা জঙ্গল, এখানে কিন্তু অনেকে অনেক কিছু দেখে, অনেক রকম জিনিসের সম্মুখীন হয়। হ্যাঁ, এই যে দেখছেন আপনার এই যে ডান দিকে দেখেন, তো তিনি তাকাইলেন ডান দিকে, দেখলো যে ওই জায়গায় কয়েকটা ঘর আছে। বলে এই ঘরগুলোতে কিন্তু থাকে না মানুষ, হ্যাঁ, এইটা আমাদের কাচারি ঘর একটা, আসলে থাকে আর কি, মেহমান টেমান আসলে থাকে। এই কাচারি ঘরের ওই পাশের যে অংশটা, ওইটা কিন্তু পুরো জঙ্গল টাইপের, হ্যাঁ, গাছপালা দিয়ে ভরা, এবং ওই জায়গায় অনেক কিছু আছে উল্টাপাল্টা জিনিস। তো ওই জায়গা কিন্তু আমরা ওই যে বন্ধ করা রাখছে, হ্যাঁ, আমার চাচা উনি বন্ধ করাই দিছে জায়গাটা। আর এই সোজা যান একদম, দেখেন ওই যে গাছপালা সোজা, ওখানেও বন্ধ করা, আপনি গেলে কাছে গেলে দেখবেন যে গাছের মধ্যে সুতলি বান্ধা মোটা করে। তো তখন ইমনের চাচা মানে মনে মনে একটু হাসলেন, ভাবলেন যে এই মানুষগুলা মানে খুব বেশি কুসংস্কারাচ্ছন্ন, তারা খুব বেশি রকম এরকম জিনিসে বিশ্বাস করে, হয়তো এই খাল বিল জঙ্গলের কারণেই। তো তিনি আর কিছু বললেন না, তিনি বললেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর তার শ্যালক বলতেছে যে আসলে দুলাভাই, এখানে অনেক মানুষ আছে মৎস্যজীবী, তারা এই মাছ ধরেই জীবনযাপন করে, এই নৌকা নিয়ে চলে যায় খালের এই পাশ থেকে ওই পাশে, অনেক দূর দূর দূরান্ত পর্যন্ত চলে যায়, খাল কিন্তু লম্বা অনেক, নদীতে যে মিশছে। তো মানুষজন মাছ ধরে, এই দেখছেন জঙ্গলের ওদিকে যে গেছে খাল, ওইখানেও মানুষ মাছ ধরে, এবং অনেকেই দেখা গেছে মাছ এদিকে না পেলে জঙ্গলের দিকে চলে যায়। তো ওরাও অনেক কিছু দেখে এখানে, মাছ ধরা মানে বুঝতেছেন তো রাতের বেলা কি অবস্থা। তো ইমনের চাচা বলতেছে হ্যাঁ হ্যাঁ, এরকম তো অনেক ঘটনাই শুনছি, মাছ ধরা নিয়ে ভূতের ঘটনা।
বলে যে হ্যাঁ হ্যাঁ এরকম আছে, আমাদের এখানেও কিন্তু আছে, এই এই ভিটা আপনি যেখানে আছেন এই ভিটার আশেপাশেই আছে। তো চলেন আমরা আগে মাছ ধরা দেখি, দেখলে দেখবেন কি অবস্থা, এখানে ব্যাপার আছে আপনাকে বলবো না। তো এই কথা বলতে বলতে তার শ্যালক আর তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে খালের পাড়ে। খালের পাড়ে যে দেখতেছেন যে হ্যাঁ এখানেই তো নাম ছিল আগে, নৌকা সেনকে তাদেরকে এখানে নামাই দিছিল। তো দাঁড়ায় দেখতেছেন যে ওইখানে তো এখন আর নৌকা নাই, তবে ওই সাইডে আরও 2টা নৌকা বাঁধা, সেগুলো বেশ বড় না, ছোট নৌকা। তো তার শ্যালক বলতেছে যে দুলা ভাই এই নৌকা নিয়ে আমরা যাবো। বলে নৌকায় যেতে হবে? বলে হ্যাঁ। তো তিনি বলেন আচ্ছা ঠিক আছে। তো তার শ্যালক হেঁটে গিয়ে নৌকায় উঠলেন এবং নৌকাটাকে একটু সরায় আনলেন, তিনিও নামলেন নৌকার উপরে। তারপর দুজনে বসলেন। তো আকাশে চাঁদ আছে, চাঁদের আলো পড়ছে খালের মধ্যে, এবং ওই পাশের জঙ্গলগুলা বেশ অন্যরকম লাগতেছে চাঁদের আলোতে। মানে চাঁদের আলো পড়ে জঙ্গলের ভেতরে ওই জায়গাটা অন্ধকার, আর নিচের পানিতে আলো পড়ছে, পানিগুলা কাঁপতেছে চাঁদের আলোতে, আর সেই জঙ্গলের একটা ছায়া সেখানে। এর মাঝে তিনি দেখতেছেন অনেক জোনাকি পোকা জঙ্গলের মধ্যে খেলা করতেছে। তো তিনি বলছেন আমরা কোথায় যাব মাছ ধরা দেখতে? বলে আমরা ওই খালের ওদিকেই যাব, জঙ্গলের ওদিকেই যাব। তো তিনি বলেন যে আরে ওখানে ভূত আছে, ওই জিজ্ঞেস করতেছেন আর কি ইমনার চাচা। তো বলে কি আরে ভূত প্রেত আছে, কিন্তু আমি সাথে থাকতে চিন্তা নেই, চলেন বুবু আমাকে দিয়েছেন আপনার সাথে। বলে সে একটা হারিকেন জ্বালাইলো। হারিকেনে হালকা আলো হচ্ছে। তো তখন ইমনের চাচা বলছে হারিকেন কি লাগতো, হারিকেন ছাড়াও তো আমরা যেতে পারি, চাঁদের আলো আছে। বলে না না, তারপর হারিকেন জ্বালতে হবে, চলেন। এই বলে নৌকাটাকে ঘুরায় ফেললো তার শ্যালক এবং বাইতে থাকলো, লগি দিয়ে ঠেলে নিয়ে সামনে, তারপর বাইতে থাকলো। তো নৌকা গায়ে চলতেছে, হালকা ওই ফেলার দাঁড় ফেলার শব্দ হচ্ছে চপ চপ করে এবং চলতেছে। আর ইমনের চাচা দেখতেছেন চারপাশ, তার কাছে কেমন জানি অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে। মানে নৌকার মধ্যে যে হারিকেনটা জ্বলতেছে সেটার একটা আলো নৌকার মাঝখানটাকে আলোকিত করে রাখছে। আর দেখতেছেন তার শ্যালক নৌকা বাইতেছে, আর সামনে তারা এগোয়ে চলতেছে ওই যে খালটা যেখানে নাকি বন গাছপালা, সেটার মধ্যের দিকে ওরা ওই সেই চ্যানেলের মতো আর কি, সেখানে ঢুকবে গিয়ে। এবং গাছগাছালির ফাঁকে জোনাকি পোকা উঠতেছে, একটা অন্যরকম ফ্লেভার চারিদিকে, মানে একটা অন্যরকম একটা সুবাস আসতেছে কেমন জানি। তো তার কাছে বেশ লাগতেছে। তো এরকমভাবে নৌকা বাইতে বাইতে তার শ্যালক চলে আসলেন সেই খালের ওই জায়গাটায় যেখান দিয়ে যাবে আর কি, মাঝখানে। এবং এইখানে কিন্তু দুই পাশেই বন, একেবারে অন্যরকম। তার কাছে মনে হচ্ছে তিনি কোনো বড় বনে প্রবেশ করছেন, লাইক সুন্দরবন টাইপের এরকম। এবং জঙ্গলের ভেতর থেকে রাতের অনেক পোকা মাকড় এগুলোর শব্দ আসতেছে অন্যরকম। তো তিনি বলতেছেন যে কই মাছ ধরা মানুষজন কই? আরে সামনে চলেন, ওখানে বসছে ওরা নৌকা নিয়ে। তো চলতে চলতে এক সময় দেখলেন আসলেই দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে যে এরকম মনে হচ্ছে কয়েকটা নৌকা একসাথে এরকম পাশাপাশি এরকম রেখে, সেটার মধ্যে আবার ওইখানে বাতি জ্বলতেছে বিভিন্ন, সেখানে তারা বসে এবং শব্দ পাচ্ছেন, হই হুল্লোড় পাচ্ছেন মানুষের। তো গিয়ে দেখলেন যে ওইখানে তারা জাল পাচ্ছে, জাল টেনে টেনে তুলতেছে। তো উঠলেন তিনিও, যে তাদের ওখানে এই নৌকা তার শ্যালক ভাড়াইল ওখানে। বেরানোর পর তাদের নৌকা উঠলেন আর একটু বড় নৌকা, সেগুলোতে উঠে দেখতেছেন যে তারা এই তুলতেছে জাল, কোনো মাছ উঠতেছে। তো তাকায় দেখলেন যে একজন বলতেছেন যে এই যে মাছ কি নিয়ে জানি আলাপ করতেছে, এই যে একটা বড় মাছ নিয়ে। তো তিনি বললেন যে কি ব্যাপার, এখানে মাছ ধরছে? তার শ্যালককে বললেন বড় মাছ ধরছে নাকি? বলে যে হ্যাঁ। দেখি। তো বলে চলেন। যা গেছে সামনে গিয়ে দেখতেছেন যে হেঁটে গিয়ে দেখতেছেন যে বড় একটা রুই মাছ, বেশ বড়। তো ওইটাকে তারা সাইড করে রেখে দেখলো যে ছালা দিয়ে, একটা ছালার বস্তা দিয়ে ঢেকে দিল। তো তিনি বলে এটা ছালা দিয়ে ঢেকে দিচ্ছেন, এটা কি ব্যাপার, এটা আলাদা করে রাখছে? বলে এটার কাহিনী আছে। তার শ্যালক বলে কাহিনী আছে, আপনার এখানে কথা বলার দরকার নেই, পরে বলবো না আপনারা। তিনি বলছে কি কাহিনী? বলে আরে পরে বলবো, আরে আমরা দেখি আরো মাছ ধরা দেখি। তারপর দেখলো যে আরো অনেক তারা জাল টাল মারলো। তো টুকিটাকি মাছ টাছ উঠছে অনেক, এবং মাছ টাছ ওঠার পর তো একটা সময় দেখলেন তিনি হঠাৎ করে এই কয়েকজন কেমন জানি একটু অন্যরকম আচরণ হয়ে গেল তাদের। হ্যাঁ, মানে মনে হলো যে তারা হঠাৎ করে কোনো কিছু একটা আঁচ করতেছেন, ঝড় বৃষ্টি আসলে যেরকম সেরকম। বোঝায় গোটা 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 সব সরাফেল এরকম করে কি কথা বলতেছে তারা। তো তিনি বলতেছেন হঠাৎ তার শ্যালক, তার সাথে তো আবার সবার ওরকম কথাবার্তা হয় না, তাকে সবাই এখানে চিনে জামাই হিসাবে, তারা আবার ওনার সাথে একটু ডিস্টেন্স রেখে চলে। তিনি তার শ্যালককে জিজ্ঞেস করতেছেন কী ব্যাপার, এরা সব গোটায় ফেলতেছে? বলে চলে যাবে, এখন মাছ ধরার সময় শেষ, এখানে আর থাকা যাবে না। বলে মানে থাকলে কি হবে? থাকা যাবে না, একটা সময় পর ওরা থাকে না। বলে কি মানে? বলে এই গাছপালা জঙ্গলের একটা ভাব বাতাস আছে, এখানে এত থাকা যায় না, চলেন আমাদের নৌকায় যাই। বলছে আর ওই মাছটার কি কাহিনী বললা না তুমি? বলে কি আরে বলবো না, চলেন না আপনি নৌকায় যাই, আমাদের নৌকায় যাই। তো গেল, তো তার শ্যালক ওনাকে নিয়ে নৌকায় উঠলো, আর এখান থেকে হাঁক দিয়ে বললো আমার মাছ পাঠাই দিস ঘরে, হ্যাঁ বেছে বেছে পাঠাইস সব। বলে তিনি নৌকা বাওয়া শুরু করলো। তো বলছে যে মাছ পাইছে, বাসায় গেলে আজকে তো না, কালকে আপনাকে খাওয়ানো হবে এই মাছ, বলে বাইতেছে। তো অন্য কথায় চলে যাচ্ছে, বিভিন্ন গল্প করতেছে ইমনের চাচার সাথে, প্রশ্ন করতেছে। ইমনের চাচাও একটু অন্য মনস্কভাবে জবাব দিচ্ছেন। তার মাথার মধ্যে মানে একটা জিনিস প্রশ্ন, যে ওই মাছটাকে ছালা দিয়ে ঢাকলো কেন, আর এখানে হঠাৎ করে তারা সরে যাচ্ছে কেন? এবং তিনি দেখলেন খুব শীঘ্রই, মানে খুব অল্প সময়, তারা নৌকা বেয়ে একটু সামনে আসার পরেই এই যে তারা কয়েকটা নৌকা একসাথে করে যে একটা ইসের মতো বানাইছিল, হাবের মতো, সেগুলো সব
মানে খুলে তারা চলে গেল, এক্সট্রা বাতি যেগুলো জ্বালাইছিল সেগুলো বন্ধ করে দিছে এবং নৌকাগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে এদিক ওদিক এবং সব এদিকেই যাচ্ছে। তো তারা আসতেছে, তিনি একদম যখন ঘাটের কাছাকাছি আসছে তখন তিনি জিজ্ঞেস করতেছেন তার শ্যালককে যে তুমি তো আমরা বললা না ওই মাছটার কি ঘটনা, ছাড়া দিয়ে রাখছে কেন? কারে দুলা ভাই, আপনি শুনলে ভয় পাবেন এগুলো, এর বুবুরে বলবেন, বুবু আমার সাথে ক্যাটক্যাট করবে। বলে কেন, কি হয়েছে বলো? আরে আমি তোমার বুবুরে বলবো কেন, তুমি বলো আমারে বললে কি সমস্যা? বলে এইটা হলো ভোগের মাছ। তো ভোগের মাছ মানে? তো এখানে এই মাছ ধরতে গেলে খালে এখানে ভোগ দেওয়া লাগে আমাদের এই জায়গাটা, নাহলে মাছ ঠিক মতো পাওয়া যায় না, আর যারা জাল ফেলছে সমস্যা হবে তাদের। বলে কি সমস্যা হবে? বলে আরে এখানে ব্যাপার আছে, এখানে জিনিস আছে, ওই জিনিসটা দিতে হয়, উপরে জিনিস। মানে এখানে এক উপরি জিনিস আছে, সেখানে মাছ ধরলে প্রথম যে বড় মাছ উঠে সেটা তাকে দিতে হয়। তো সাথে সাথে তো ইমনের চাচা খুব ইন্টারেস্টেড হয়ে গেলেন। তিনি বললেন আরে এটা তো আমার জানা কথা, কেমনে দেয়, কিভাবে দেয়, কখন দেয়, আমি এটা দেখতে চাই। বলো এটা এখনই দিবে। বলে যে আমি যাইতে চাই। বলে আরে মাথা খারাপ নাকি, আপনি যাইতে চান? এটা কি দিই নাকি? ও যাবে, ওরা 3-4 জন মিলে যাবে, যে দিয়ে আসবে চুপচাপ, আপনার এখানে যাওয়ার কোনো মানে হয় না। তো ইমনের চাচা বলতেছে না আমি যাবই, এটা কোনো ব্যাপার না, এই তুমি ঘাটে থাকলে আমার থামাও, ওদেরকে থামাও, ওরা যখন যাবে। বলে এটা আপনি বিশাল বিপদে ফেললেন, বউ তো আমার সাথে বিশাল সমস্যা করবে, আর আপনি গেলে হবে নাকি, আমি যাবো না, ওরাও নিবে না আপনারে। বলে না গেলে আমি নিজে যাব। কোথায় যায় ওরা? তো বলে আপনি তো বিশাল সমস্যা শুরু করলেন দুলাভাই। বলে মানে সে একটু অস্বস্তিতে পড়ে গেছে তার সেই শ্যালক। তো সে আস্তে আস্তে ঘাটের কাছে এসে বাওয়া বন্ধ করে দিল এবং নৌকাটা আস্তে করে ঘুরে ঘ্যাটস করে সেই যে তাদের ঘাটে ভিড়লো আর কি। তো সেইখানে কুটি ছিল, কুটির সাথে তাড়াতাড়ি নৌকা বেঁধে ফেললো। বেঁধে সে বলতেছে দুলাভাই আসেন, উঠে আসেন। তো তিনি উঠতে উঠতে দেখতেছেন যে ওই যে ঘাটের সোজা এদিক দিয়ে বেরোলে ওই যে সোজা লম্বা ঘরের সারি, অন্ধকার, ওটা দেখা যাচ্ছে তাদের আলো পড়ে একদম, কিন্তু কেউ নাই, বোঝা যাচ্ছে ঘরে কেউ থাকে না। তো তিনি বলতেছেন এই ঘরগুলা কিসের? তো তখন তার শ্যালক বলতেছে এই ঘরগুলো আগের কাচারি ঘর, এখন আর কেউ থাকে না। তিনি বলেন চাচা বলেন কেন? বলে আরে সে অনেক ইতিহাস, ওখানে কেউ থাকে না, মানে থাকতে পারে না, থাকলে সমস্যা হয়, চলেন চলেন, আপনি আপনি বেশি প্রশ্ন করেন, আরে আপনি তো ভালো ভাইডি, আপনি চলেন চলেন, এইগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই, আসেন। তো তখন ইমনের চাচা একটু অস্বস্তিতে পড়লেন। তিনি বলতেছেন যে তুমি আমার সাথে সবকিছু লুকাইতেছো, ঘটনা কি? বলে আরে শোনেন দুলাভাই, আপনি হলো আমার দুলাভাই, আদরের মানুষ, আপনারা যদি আমি এখন সব খুলে বলি, এগুলো বলি, এখানকার এসব বলি, বউ আমার খেয়ে ফেলবে কালকে, বলবে আপনারা ভয় দেখাইছি। বলে না না না, ভয়ের কিছু নাই, তুমি আমার বলো। ইমন চাচা বলছে বলো, আরে আমি খুব মানে আমার কাছে খুব ভালো লাগে এগুলা, খুব ইন্টারেস্টিং ব্যাপার, বলো, এই ভূত প্রেতের গল্প শুনতে খুব মজা লাগে। বলে এগুলো গল্প না, এগুলো সত্যি কথা আমাদের এখানে, আসেন আপনি চলেন। বলে না না আমি তো যাবো না, আমি দেখবো যে কি মাছ ভোগ দেয় নাকি দেয়। আরে আপনি পাগল নাকি, আপনি পাগল, আপনি না ভালো ভাইটি, চলেন চলেন চলেন। বলে না না, তুমি আমাকে দেখাবা কি হয়। তা তিনি ওখানে গোয়ারের মতো দাঁড়ায় আছেন নৌকার পর, আচ্ছা আপনি নামেন, নৌকার থেকে নামেন। তার শ্যালক বলছে নৌকার থেকে নামেন। তো তিনি নামলেন, নামার পরে তার শ্যালক বলছে আসেন, হাত ধরে ধরে নিয়ে তাকে দাঁড়া করালো। দুলাভাই শুনেন, আপনার এই ঘরের ঘটনা আমি বলতেছি, এরপর আমরা চলে যাবো এখানে, আপনার ওই ভোগ দেওয়ার দেখার দরকার নাই, ওইটা আপনি প্লিজ আমার এখানে বলেন না, আমার এই বুবু তো ধরবেই, আপনার শ্বশুর আমাকে শেষ করে দিবে কালকে, এগুলা বলার দরকার নেই। তো বলছে যে আরে আমার শ্বশুরের কি বলবে, এটা মামা শ্বশুরের সমস্যা করবে না, বলো কোনো সমস্যা নেই। বলে না না, আপনার এই ঘরের কথা বলতেছি শুনেন, এটাও বুবুরে বলেন না, এখানে কাচারি ঘর ছিল আগে, এখানে যারা মেহমান আসতো খাল দিয়ে আসতো, তো এই জায়গায় আসলে ব্যবসা বাণিজ্যের কাজে, ফসল কেনার কাজে অনেকে আসতো এবং রাত হয়ে যেত, থাকতো এখানে। তো এই জায়গাতে এই উপদ্রব শুরু হয় আর কি, ওই যে বললাম না অপদেবতা, তার উপদ্রব শুরু হয় এবং অনেক রকম সমস্যা হতো মানুষে এখানে ফেলেও দিছে, পানিতে কাদার মধ্যে গেড়ে ফেলছে, এরকম সমস্যা হতো। এবং এইসব কারণে মানুষ আর ভয় ওখানে থাকতে চাইতো না, কারণ আসতো, ধরেন মানুষ তো এক দল বেঁধে আসতো না, ধরেন একজন আসছে ব্যবসায়ী মানুষ, কথা তাকে থাকতে দিছে, রুম ঘর বাড়ি সব গোছানো, ভিতরে ঘরটা সব সুন্দর করে গোছানো, কিন্তু এমন ভয় পাইছে বা তারা এমন কিছু করছে, এই মানে তখন আর ভয়ই করতো না। এখানে একজন ছিল, তারা এক থাবড় দিয়ে তার ঘাড় ভেঙে দিছিল এইখানে। তো এর জন্য মানুষ আর ভয় ওখানে থাকে না, ওইটা পরে এখন পড়ে গেছে আর কি ঠিক করা হয়নি। তো তখন শুনলেন ইমনের চাচা, শুনে বললেন যে আসলে এরকম হয়? বলে আরে হয়, অনেক কিছু হয়, এখন চলেন আপনি। তো তিনি হাঁটা ধরলেন তার শ্যালকের সাথে, হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন, যেতে যেতে ওই দেখলেন হাতের বাঁ দিকে সেই যে গাছগাছালি ঘেরা বেল গাছ আছে অনেকগুলো, দিন দেখছিলেন সেই জায়গাটা। তো তিনি অনেকক্ষণ দিকে তাকায় থাকলেন, তিনি বুঝলেন যে তার শ্যালকের চাহনিতে যে ওদিক দিয়েই হচ্ছে সেই ভোগ দেওয়ার জায়গা আর কি। তো তার শ্যালক সোজা তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো অনেক দূর চলে আসছেন, মাঝামাঝি চলে আসছে রাস্তা। তিনি তখন তার শ্যালককে বলেন আচ্ছা এখন তাহলে তুমি চলে যাও, আমি ঘরে যাই, তোমার আর আসার দরকার নেই কষ্ট করে। শ্যালক বলছে আরে না, কি বলেন, বউ বলছে আপনারে নিয়ে যেতে, আবার নিয়ে আসতে একদম সুন্দর করে ফিরাই দিয়ে যেতে। বলে আরে আমি তো যাইতেছি ঘরে, তুমি যাও তো, আর কি আমি কি বাচ্চা পোলাবেন নাকি, যাও, বলে বিদায় দেয়। তো বিদায় দেওয়ার পর তার শ্যালক অনিচ্ছা সত্ত্বেও মনে হলো যে এরকম তার কাছ থেকে বিদায় নিয়ে বলে আচ্ছা কালকে দেখা হচ্ছে আপনার সাথে সকালবেলা, বাসায় যা সুন্দর করে ঘুম দেন, হ্যাঁ এই সেই বলে টলে বিদায় নিয়ে তার শালা হেঁটে গেল সামনে। তো তিনিও হাঁটা ধরলেন ঘরের দিকে।
তিনি কিন্তু আসলে তার শ্যালককে দেখাচ্ছেন ইমনের চাচা, তার খুব দেখার ইচ্ছা আসলে কি ভোগ দেয়, ঘটনাটা কি ঘটে এখানে। তো তিনি সামনে গিয়েই বেশ খানিকটা হেঁটে আস্তে করে তিনি এক সাইডে সরে গেলেন, যে এই পাশে যে ঘরগুলা বলছিল যে ওখানে ঘর বন্ধ করে দেওয়া বলছিল যে তার শ্যালক আগে, যে ওখানে ও কাচারি ঘর ওখানে বন্ধ করে দিচ্ছে, ওইটার ছায়ার মধ্যে তিনি আস্তে করে হেঁটে সরে গেলেন। তো দেখতেছেন যে তার শ্যালক অনেক দূর হেঁটে যাচ্ছে, তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তাকে। একটা সময় দেখা গেলো ছোট হয়ে গেছে, তো তিনিও সরে গেছেন, তার শ্যালকও আর পেছন ফিরে তাকায় নেই। তার শ্যালক সম্ভবত এইদিকে পেছন ফিরে তাকাতে ভয় পায় বা সামথিং। তো তিনি অনেকক্ষণ চুপচাপ ওই কাচারি ঘরের ছায়ায় দাঁড়ায় থাকলেন, মানে চুপচাপ। তার খুব ইচ্ছা করছিল, চেষ্টা পাইতেছিল একটা সিগারেট খাওয়ার, ধূমপান করার, কিন্তু তিনি তার কাছে যেহেতু নাই তিনি সেটা পারতেছেন না, অস্বস্তি লাগতেছে, এবং এই জায়গাতে মানে মশা কামড়াচ্ছে মাঝে মাঝে এসে। তো তিনি অনেকক্ষণ ওয়েট করতেছেন তার শ্যালক যখন ওখান থেকে মানে দেখা না যায় আর কি। অনেকক্ষণ পর তিনি দেখলেন যে তার শ্যালককে আর দেখা যাচ্ছে না, মানে পুরা উঠানটা খা খা করতেছে। তিনি চিন্তা করলেন আবার তিনি হেঁটে যাবেন সেই নদীর পাড়ে, ওখানে কি হয় তারা কি করে এটা তিনি দেখবেন। তো চিন্তা করলেন যে আমি যদি সোজাসুজি হেঁটে চলে যাই উঠান ধরে, খোলা উঠান তো বিশাল বড়, তাহলে আমার একদম দূর থেকে তারা দেখবে এবং দেখে সম্ভবত তারা যা করতে চাচ্ছে হয়তো আমাকে দেখে নাও করতে পারে। তো তিনি কি করলেন, বাঁ দিক ধরে হাঁটা ধরলেন। তো বাঁ দিকে যেটা ছিল তাদের এখানে একটা গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরের পাশ দিয়ে তিনি হাঁটা ধরলেন। ওই জায়গাটা এই চাঁদের আলো পড়ে গোয়াল ঘরের একটা ছায়া পড়ছে, ওই ছায়া ধরে তিনি হাঁটলেন। হাঁটতে হাঁটতে সামনে দেখলেন যে এখানে গোয়ালঘর শেষ, এই জায়গায় গাছপালা আছে বেশ এবং বেশ ঘন, ওইটার পাশ দিয়ে তিনি বা ধরে হাঁটছেন, এবং চাঁদের আলো কিন্তু এই গাছগাছালিতে অনেকটা ব্লক হয়ে যাচ্ছে, আর তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তার মোটামুটি ভালো সাহস, ইমনের চাচার অনেক সাহস ছিল, তিনি এগুলো ভয় পেতেন না, রাতের বেলা কী হইতেছে ভূত প্রেত এগুলো ভয় পেতেন না। আর ওই যে বললাম যে তিনি তো প্র্যাকটিস করতেন শহরে, তো সুতরাং তার এগুলো নিয়ে এসব টেনশন নাই। হাঁটতে হাঁটতে তিনি কাছে আসছেন এক সময় যে খালের সেই ঘাটের কাছে। তো এই জায়গায় এসে এক জায়গায় সেই গাছপালা ফিকে হয়ে গেছে, তিনি যেই পাশ ধরে হাঁটতেছেন তার সোজা গিয়েই কিন্তু ওই যে ঘরগুলা শুরু, যে পুরানো কাছারি ঘরগুলা শুরু। তো তিনি ওই ঘরের কাছাকাছি আসতে তিনি থেমে দাঁড়ালেন, এখান থেকে ঘাটটা দেখা যাচ্ছে। তিনি কণ্ঠ শুনতেছেন মানুষের, কয়েকজনের কণ্ঠ। এর মাঝে তিনি দেখতে পেলেন যে তার শ্যালকও দাঁড়ায় আছে এখানে, কথা বলছে তাদের সাথে। দেখলেন যে 3জন মানুষ নেমে আসলো এবং 2জনের হাতে ওই যে মাছটা ধরা এরকম। তো 3জন কথা বলতেছে মাছটা এখানে নিয়ে, এবং মাছটাকে তারা ধরে আনছে একটা ট্রের মতো একটা কিছুতে করে। মাছটার কিন্তু ওজন ছিল, সে দেখেই বুঝছে যে মাছটা মোটামুটি দেখে 8-10 কেজি ওজনের একটা মাছ, এরকম বড় এবং বেশ বড় মাছ। তো এটাও তিনি একটু অবাক হয়েছিলেন যে এরকম খালের মধ্যে 8-10 কেজি ওজনের এরকম বড় রুই মাছ কোত্থেকে পাইছে, এটাও তিনি কিন্তু অবাক হয়েছিলেন দেখে। যাই হোক, তো 2জন এরকম বয়ে নিয়ে যাচ্ছে, একজন পাশে দাঁড়ানো, তার শ্যালক তাদের সাথে কথাবার্তা বললো, বলে তার শ্যালককে বলতেছে যাওয়ার জন্য। তার শ্যালক বলছে না না আমি যাব না, যান আপনারা যান যান, আমি জায়গা বলে আমি জায়গা। তো তারা বলতেছে থাকতে, তিনি তার শ্যালক বলছে না না আমি থাকবো না, বলে তার শ্যালক বললো যে এই যে এইখানে রেখে গেলাম, এই হারিকেনটা রেখে গেলাম এই জায়গায়, আপনারা আইসা আবার নিয়ে যান, বলে একটা হারিকেন সে ওই পাশে মাটিতে রেখে দেখলো তার শ্যালক হাঁটা দিচ্ছে ওদিকে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সে দেখতেছে তার শ্যালক তাদের ঘর মনে হয় সোজা গিয়ে ওই যে নতুন কাচারি ঘরের সাইড দিয়ে যেতে হয় কোথাও, ওদিকে হেঁটে চলে যাচ্ছে। আবার একটু শীষও দিল তার শ্যালক, শীষ দিতে যাচ্ছে। তিনি কিন্তু চুপচাপ ছায়ার মধ্যে দাঁড়ায় দেখতেছেন যে শ্যালক চলে যাওয়া, কারণ শ্যালক দেখে ফেললে তো সমস্যা থাকে। যখন শ্যালক চলে গেল তিনি আস্তে করে হেঁটে চলে গেলেন সেই হ্যারিকেনটার কাছে। হ্যারিকেনটা নিলেন, কারণ অন্ধকারে এই সামনে যে বেলের গাছপালা সেখানে কিন্তু মানে অন্ধকার, বেশ অন্ধকার, কারণ চাঁদের আলো পড়ে ওইখানে আলো আধারি সৃষ্টি হয়েছে। আর এরা 2জন যে মাছ নিয়ে হেঁটে গেছে তাদের কাছে কিন্তু আরেকটা হ্যারিকেন আছে তিনি দেখছেন। তো সুতরাং তিনি বুঝতে পারছেন এখানে হ্যারিকেন ছাড়া হাঁটতে পারবেন না। তো ওরা যে উনি যে শ্যালক যে হ্যারিকেনটা রেখে গেছে ওইটাকে তিনি তুলে নিলেন, সেটা মোটামুটি ডিম করা ছিল, ওই অবস্থায় তিনি নিয়ে ওদের পিছে পিছে হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, ওরা কিন্তু ততক্ষণ অনেক দূরে এগিয়ে গেছে, তিনি কিন্তু তাদের চলাফেরার শব্দ আর নিজেদের মধ্যে একটু কথাবার্তার শব্দ পাচ্ছেন, কিন্তু তিনি তাদের দেখতেছেন না। তো তিনি চিন্তা করলেন আবার তাকে হ্যারিকেন নিয়ে আসতে দেখলে কিছু বলে কিনা, যদি দেখে ফেলে। তো তিনি চিন্তা করলেন যে তাকে দেখে যদি প্রশ্নই করে তিনি বলবেন যে আমি বাড়ির জামাই দেখতে আসছি, এটা বলে দিবেন আর কিরকম চিন্তা করে তিনি তারপরও চেষ্টা করলেন যে আমি একটু লুকাই থাকি। হ্যারিকেনটা তিনি কমাই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হাঁটে হেঁটে যাচ্ছেন, অনেকক্ষণ পর তিনি পেছনের মানুষটাকে দেখতে পাইছেন, যেহেতু তারা 3জন, সামনে একজন হ্যারিকেন নিয়ে আসে আর পেছনে 2জন ওই মাছটাকে বয়ে নিয়ে আসতেছে। তো তিনি পেছনের জনকে দেখতে পাইছেন। দেখতে পাওয়ার পর তিনি দেখলেন যে সামনের আলো হালকাভাবে পড়ছে তাদের পর্যন্ত। তো তিনি সাথে সাথে তার হ্যারিকেনটা আস্তে করে বন্ধ করে দিলেন, কারণ চিন্তা করলেন যে তাকে আলো সহ দেখলে সমস্যা, দরকার নেই দেখার। তো তিনি তার হ্যারিকেনটা বন্ধ করে দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তাদের পিছনে, তাদের আলোতেই, মানে তারা যেই পথ দিয়ে গেছে সেই পথ ধরে তিনি হাঁটতেছেন, পিছনের লোকটাকে তিনি দেখতে পাচ্ছেন হ্যারিকেনের আলোয়, তাদের হ্যারিকেনের আলোয়। তো হাঁটতে হাঁটতে একদম চলে আসছেন একটা জায়গায়, তিনি দেখতেছেন যে চারিপাশে বেল গাছ শুধু,
অনেক বেল গাছ। তিনি বুঝলেন এত বেল গাছ কারা লাগাইছে এখানে, মানে অবশ্যই এখানে হয়তো প্ল্যান ওয়েতেই বেল এখানে গাছ লাগানো হয়েছে, অনেক বেল গাছ। এগুলোর মধ্যে কেমন যেন একটু কিম্ভূত কিমগাল লাগে বেল গাছগুলোরে। এবং চাঁদের আলো উপরে যে পড়ছে সেখান থেকে মানে অনেকগুলোতে বেল ধরে আছে, কেমন যেন লাগতেছে, মানে ভয় ভয় লাগতেছে আর কি, মানে গা শিরশির করা একটা অনুভূতি। যদিও তিনি ওই যে বললাম যে খুব একটা এইসব জিনিসে মানে দেন না, অ্যাটেনশন দেন না, বাট তার কাছে ভয় ভয় লাগতেছে। আর এই রাতের বেলা পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, রাতের এই গাছগাছালির মধ্যে দিয়ে শব্দ। হাঁটতে হাঁটতে দেখলো যে তারা সামনে গিয়ে একটা বেশ অন্ধকার ঝাঁকড়া জায়গাটা তিনি দেখতেছেন। তো এখান থেকে বুঝলেন যে বড় কোনো গাছ, এবং এই গাছের পাতা এমনভাবে ছেয়ে গেছে যে মানে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে না, এখানে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে একটা গাছের পাতা দিয়ে ছাদ তৈরি হয়েছে, এবং এর ফাঁক ফোকর করে হালকা চাঁদের আলো নিচে পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ। সামনে যে লোকটা হ্যারিকেন নিয়ে গেছে তার আলোতেও জায়গাটা এখন ভৌতিক মনে হইতেছে। তো দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল গাছের কাছে, সামনে যে একদম, আর পিছনের দুইজন খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তিনি এখান থেকেই তাদের মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন যে তারা তিনজনই বেশ ভয়ে আছে, তিনি বুঝতে পারছেন। তো তিনি আস্তে করে একটা সাইড হয়ে গেলেন, একটা বেলগাছের আড়ালে দাঁড়ায় পড়লেন অন্ধকারের মধ্যে, এবং দেখতেছেন যে তারা কি করে। দেখলেন যে হেঁটে হেঁটে তারা একদম সোজা চলে গেলেন। তো সামনের জন দাঁড়ায় নিজেদের সাথে কি কথা বলে, দুইজন এগিয়ে গেলেন যাদের হাতে মাছটা, ওইখানে রেখে তিনজনে দ্রুত মানে একদম ব্যাক করে, মনে হলো যে একজনের পর একজন পড়ি করে ফেরত যাচ্ছে, খুব দ্রুত হেঁটে ওখান থেকে চলে যাচ্ছে, এবং ওনার পাশ দিয়ে পাস করে গেছে তিনজনই। তিনি বুঝলেন চলে গেল। তো তখন ইমনের চাচা মনে করলেন যে আমিও চলে যাই, মানে আর কি দেখার আছে এখানে, এখন তো অন্ধকার, তারা চলে গেছে মানে আলো নাই, তার হারিকেন কিন্তু নিভানো। যদিও তার কাছে একটা ম্যাচেস আছে, সিগারেট না থাকলেও, যেহেতু তিনি ধূমপায়ী। তো তিনি চিন্তা করলেন যে সমস্যায় পড়লে এটা জ্বালান যাবে, কিন্তু আমি এখানে দাঁড়ায় থেকে কী করব। পরবর্তীতে চিন্তা করলেন তিনি যে আমি তাহলে এখানে আসলাম কেন, কি দেখতে আসলাম, মানে তারা যেহেতু ভোগ দিতে আসছে, বাকি জিনিসটা আমার দেখা দরকার, আসলে ঘটে কি এখানে। এই চিন্তা করে তার মাথার মধ্যে কিউরিয়াসিটি বেশ ভালোভাবে পেয়ে বসলো তাকে। তিনি আস্তে আস্তে হেঁটে আরো সামনে যাওয়া শুরু করলেন। এই বেলগাছের পাশ থেকে বেরো অন্ধকার, কিন্তু তখন কিন্তু হারিকেন ওনার হাতে আছে, কিন্তু আলো নাই। আর চাঁদের আলো এই পাশে বেলগাছের ফাঁক ফোকর দিয়ে নামতেছে বেশ, বাট ওই যে সামনে যে ঝাঁকড়া বট গাছের পাতার ফাঁক দিয়ে তেমন একটা আলো নাই। তিনি আস্তে আস্তে কাছে চলে আসলেন, কিন্তু তিনি আসতেছেন কিন্তু এই যে গাছগাছালির মধ্যে দিয়ে, পাশ দিয়ে একদম মেন রাস্তা দিয়ে আসতেছেন না, মানে হেঁটে যেখান দিয়ে ওই লোকগুলো হেঁটে গেছে সেখান দিয়ে যাচ্ছেন না, কারণ তিনি মানে চান না যে সামনে চলে আসে, তিনি দেখতে চান যে কি ঘটে এখানে। ওনার দৃঢ় বিশ্বাস ইমনের চাচার যে এই যে মাছটা রেখে গেছে এগুলো ওই শিয়াল কুকুর এসে খেয়ে যাবে, এটাই ঘটবে, এর থেকে বেশি কিছু না। তবে তিনি ওই শিয়াল কুকুরের সামনেও পড়তে চাচ্ছেন না, কারণ এরকম গভীর রাতে এরকম খোলা জায়গার মধ্যে বন্য শিয়াল বা বন্য কুকুরের সামনে পড়াও বেশ ভয়ের একটা ব্যাপার, এবং যেগুলো এরকম মাংসাশী বা মাছ খেতে আসবে, মানে এগুলো নিশ্চয়ই ভয়ের, এবং তাকে একলা দেখলে আক্রমণ করা খুবই স্বাভাবিক। তো এটাই তিনি ভয় পাচ্ছেন। তিনি চিন্তা করতেছেন যে মানে তিনি যাতে এগুলোর সামনে না পড়েন, আবার তিনি তার মানে সে কিউরিয়াসিটিও দমাইতে পারতেছেন না যে আসলে এই যে ভূত প্রেতের কথা বলছে এরকম কিছু আছে কিনা। তার জীবনে সবসময় একটা কোয়েস্ট ছিল, যেগুলো নাকি যেই জিনিসগুলো মানুষের কাছে খুব অন্যরকম আনএক্সপ্লেইনড, সেসব জিনিস যদি তিনি দেখতে পারতেন। ভূত প্রেত সম্বন্ধে তার বিশ্বাসটা কম, এই কারণে তিনি দেখেন নাই তখনও। যাই হোক, তিনি এই হাঁটতে হাঁটতে গাছগাছালি ফাঁক দিয়ে একদম পাশে চলে আসছেন। তিনি কিন্তু বট গাছের একদম কাছে যান নাই, মানে ওই যে ফাঁকা যে জায়গাটা ওইখানে যান নাই, সামনে বট গাছের নিচেও যান নাই। এখান থেকে দেখা যাচ্ছে বট গাছটা পার হয়ে বেশ খানিকটা পরে মানে এই দেখা যাচ্ছে ওই যে খালের অংশ দেখা যাচ্ছে, এবং ফাঁকা, ওখানে চাঁদের আলো আছে। তো তিনি কিছুক্ষণ ওখানে থাকলেন, থেকে চিন্তা করলেন যে না, বেশিক্ষণ থাকা আবার ঠিক হবে না, আবার তার স্ত্রীও ভয় পাবে তিনি এতক্ষণ আসতেছে না দেখে। তিনি চিন্তা করতে করলেন যে আমি কি ব্যাক করে চলে যাবো, এরকম ভাবতেছেন। তার সময়ও বয়ে যাচ্ছে অনেকক্ষণ, এবং এই যে অন্ধকারের মধ্যে বসে আছেন, মশাও কামড়াচ্ছে তাকে। অনেকক্ষণ পর তিনি শব্দ পেলেন পানির মধ্যে, মানে বেশ আলোড়ন একটা ওই পাশে, মানে বট গাছের ওই পাশে পানিতে একটা আলোড়ন, বুঝতে পারলেন যে পানির মধ্যে আলোড়ন হচ্ছে। এবং তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু ওই জায়গায় আলো আছে, পানির উপরে চাঁদের আলো, দেখতে পাচ্ছেন যে পানি বেশ বড় বড় রিপল উঠতেছে, ঢেউ এরকম যাচ্ছে, এবং ফস ফাঁস ফাঁস, মানে কোনো মানুষ যদি এরকম মানে সাঁতরায় আসে যেরকম শব্দ, সেরকম একটা শব্দ হচ্ছে। তো তিনি ভাবতেছেন পানি দিয়ে সাঁতরায় কেউ আসতেছে, কে আসতেছে। খুব আগ্রহ নিয়ে তিনি আসেন গাছের ফাঁকের মধ্যে চুপচাপ বসে দেখতেছেন, মানে একটা গাছের এরকম ঝাঁকড়া গাছ ছিল এটা পাশে, বসে দেখতেছেন আস্তে আস্তে উকি দিয়ে। একটু পর তিনি খেয়াল করলেন যে কেউ একজন উঠে আসছে পারে, এবং তার উঠে আসার শব্দ পাচ্ছেন তিনি ওই ইসের মধ্যে, মাটির মধ্যে যে এরকম মানে পা ফেলে ফেলে যেরকম থপ থপ করে আসে সেরকম। তো তিনি খুব আগ্রহ নিয়ে তাকায় আছেন এদিকে। হঠাৎ তিনি দেখলেন একটা অবয়বটা কেমন, একটা মানুষের মতো অবয়ব। মানুষ যদি হামাগুড়ি দিয়ে আসে যেরকম হবে সেরকম, কিন্তু মানুষ বেশ বড় মানুষ, মানে বেশ বড় শরীরের মানুষ,
এই মানুষটা কত ফিট লম্বা হবে তিনি জানেন না, বাট হামাগুড়ি দিয়ে যদি আসে সেরকম হাতগুলো লম্বা লম্বা একটা অবয়ব। তো যখন নাকি এই বট গাছের পাতার ছায় ঢুকে যাচ্ছে এই ফাঁকে তিনি আলোতে এক নজর দেখলেন মনে হলো টাক মাথা মানুষ, মাথায় চুল নাই, বাকি চুলগুলো সাদা হবে, একদম গ্রে কালারের, মাঝখানটা একদম ফাঁকা, এবং চুল যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে ফিনফিনা, মানে খুব একটা না, মানে মানে পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা। বেশ বৃদ্ধ মানুষ যদি হয় সেরকম ফিনফিনা, এরকম মানে বাতাস লাগলে উঠতেছে এরকম আর কি, হালকা বাতাসে উঠতেছে এরকম আর কি, ফিনফিনে, এবং যেই অংশে চুল নাই ওই জায়গাটা চকচক করতেছে চাঁদের আলো পড়ে। এটা কয়েক সেকেন্ডের জন্য তিনি দেখলেন, এবং তারপর দেখলেন মনে হলো খুব জোরে হামাগুড়ি দিল ওইটা, হঠাৎ করে এসে তিনি একদম বুঝলেন যে ওই জায়গায় মাছ রাখা আছে, তিনি বুঝছেন যে ওই জায়গায় মাছটা রাখছে, ওই মাছের উপরে এসে হস করে বসলো, মানে পড়লো এরকম, দুই হাত দিয়ে মনে হয় মাছটাকে ধরে, মানে একটা ছটফটে শব্দ তৈরি হলো, মানে পাতা পড়ে আছে তো পাতার উপরে মানে ফটফট করে মানে টানাটানি করলো, মানে যদি এরকম টানা হেঁচড়া করে যেরকম শব্দ খুব দ্রুত সেরকম। তারপর তিনি এখান থেকে শব্দ পাচ্ছেন কড়াস 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 এরকম একটা শব্দ পাচ্ছেন, মানে তিনি বুঝতে পারতেছেন না কি ঘটতেছে, বাট তার ধারণা হইলো যে কিছু একটা। তারপর তিনি বুঝলেন যে মাছটাকে টেনে সরায় নিছে ওই জিনিসটা। একটু পরে দেখলেন মাছটাকে টেনে ওই যে বট গাছের ওইদিকে ফাঁকা জায়গাটায় নিয়ে আসে যেখানে হালকা চাঁদের আলো আছে। তো এই হালকা আলোতে তিনি দেখতেছেন ওই জিনিসটা মাছটাকে এরকম 8-10 কেজি উঁচা বড় মাছটাকে টেনে তুলে কামড়ায় ছিঁড়ে নিতেছে একদম, এবং তার মুখের এই পাশে ওই পাশে কষাবে এই রক্ত নেমে যাচ্ছে এরকম অবস্থা, এবং চাঁদের আলো পড়ছে, বিভৎস একটা দৃশ্য। ওইটা এরকম কয়েকবার ছিঁড়ে মনে ওইটা মানে প্রচণ্ড ক্ষুধার্ত সেই জিনিসটা, এরকম কয়েকবার করার পর হঠাৎ করে তার চোখ পড়লো মনে হলো এই ছোপের দিকে যেখানে তিনি আসেন, মানে গাছটার ফাঁকে, মনে হলো ওইখান থেকে পুরো দেখে ফেলতেছে, এবং তিনি পুরা বুঝলেন একটা রাতের সাপত তাকাইলে যেরকম চোখ লাল হয় গভীর রাতে, এরকম মানে যেরকম বিড়ালের চোখ বা এগুলো জ্বলে সেরকম চোখটা জ্বলতেছে, এবং একটা ভয়ঙ্কর শব্দ করলো ওইখান থেকে, মানে তিনি যে আসেন এখানে বুঝে ফেলছে, এরকম শব্দ করে সেটা ওখান থেকে ঠিক ওইভাবে হামাগুড়িতে খুব ফাস্ট আসা শুরু করলো, যেমন কোনো কুমির বা কিছু যেভাবে দৌড় দিয়ে আসে সেইভাবে। 1 সেকেন্ডের মধ্যে এই মনে হয় চাচা আসলে আর তিনি মানে চিন্তাই করতে পারলেন না কিছু, তিনি ঘুরে ওখান থেকে দৌড় লাগালেন যে রাস্তায় আসছেন, অন্ধকার, এবং তিনি শব্দ পাচ্ছেন তার পিছনে দৌড়ে আসছে সেরকম কিছু একটা। তিনি এক পর্যায়ে প্রচণ্ড জোরে হারিকেনটাকে মাটিতে মারলেন তার পেছনে ঘুরায়, ফট করে ঘুরে যে হারিকেনটাকে পিছনে ত্রাম করে মারলেন তিনি মাটির মধ্যে। মারার পরে তিনি বুঝলেন চিমনি টিমনি ভেঙে গেছে, এবং কেরোসিনের গন্ধ পেলেন, চটায় গেছে। তিনি আরও 2 পা দৌড়ায় যেয়ে তিনি আস্তে করে তার পকেট থেকে ম্যাচটা খুব দ্রুত বের করে ফস করে চালায় ফেলায় ছুড়ে মারলেন ওইদিকে, আগুন ধরায় দিবেন ওখানে। এবং ঘটলো তাই, তার ম্যাচটা পড়ার সাথে সাথে ওখানে কেরোসিন পড়েছিল, দাউ দাউ করে শুকনা পাতা টাতা পড়েছিল, ওগুলোর মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল, আগুনের একটা রেখা ছুটে গেল সামনে এই পর্যন্ত। এবং এর মধ্যে তিনি দেখলেন সেই যেখানে আগুনটা লাগছে তার থেকে বেশ একটা দূরে প্রচণ্ড একটা চিৎকার তীক্ষ্ণ, এবং সেই আগুনের আলোতে যে আগুনটা যে পাতার মধ্যে লেগে গেছে কেরোসিনের উপর দিয়ে ওই জায়গায় ভয়ঙ্কর তিনি দেখলেন যে একটা এরকম মানুষের মতো হাত দুইটা লম্বা লম্বা এবং চুল ফিনফিনা, এবং সারা শরীর মনে হচ্ছে কোচকায় গেছে চামড়া, মুখের জায়গাটা বিভৎস, মুখের অংশটা কোচকানো চামড়ার মতো, মুখের জায়গাটা বিভৎস, চোখগুলো আল্লাল, প্রচণ্ড একটা চিৎকার করলো, মানে ভয়ঙ্কর চিৎকার কণ্ঠ। তা তিনি এটার জন্য আর মানে 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 আর দাঁড়াইলেনই না, তিনি ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে। দৌড়াইতে দৌড়াইতে তিনি বেরো আসছেন ফাঁকা জায়গায়, এবং তারপর তিনি দৌড় দিলেন তাদের ওই শ্বশুরবাড়ির, মানে তার মামা শ্বশুর বাড়ি যেদিকে ওদিকে ফাঁকা উঠান দিয়ে ভয়ঙ্কর স্পিডে তিনি দৌড়াচ্ছেন। আর তিনি যে দোয়া দুরুদ যা শিখছিলেন পড়তেছেন, তিনি চিন্তা করতেছেন এইরকম জিনিসটা আমি কখনো দেখি নাই। দৌড়াইতে 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 তিনি যখন নাকি যে নতুন কাচারি ঘরটা পার হচ্ছেন তখন দেখলেন যে ওখান থেকে বল্লম হাতে একজন বের হয়ে আসছে, মানে বর্ষা হাতে বের হয়ে আসছে। তিনি বুঝতে পারলেন তার শ্যালক এই কেড়ে, তারা দেখে বলছে এই কেড়ে সে। তিনি তখন তার শ্যালকের নাম ধরে বলছেন এই থামো, আমি তোমার দুলাভাই, তোমাদের দুলাভাই। তো শ্যালক থতমত খেয়ে গেছে, বল্লম হাতে বলছে কি এখানে কি হয়েছে, আপনি কই গেছিলেন দুলাভাই, আপনি বাসা যান নাই? বলে যে না আমি বাসায় যাই নাই, তুমি যাও, তুমি ঘরে যাও, আমি বাসা দিতেছি। তো তার শ্যালক তাড়াতাড়ি তার সাথে চলে আসলো, সে বল্লম হাতে এসে তাকে একদম বাসা পর্যন্ত নিয়ে গেল। বলে দুলাভাই আপনি কই গেছিলেন সত্যিকারে বলেন তো? বলে শুনো, আমি ওই যে মাছ নিয়ে গেছে যে ওদের সাথে গেছিলাম, এখন তোমার আমি আর কিছু বলতে চাচ্ছি না, তুমি আর বাসায় ফিরে যাও না, তুমি এখানে থেকে যাও, এই বাসা থাকো আজকে। বলে সে শ্যালককে টেনে ওই বাসার মধ্যে নিয়ে তাদের ওখানে দোতলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে উঠে গেল। উঠে যে সে দরজা ধরে নক করলো, তার স্ত্রী দরজা খুলে দিয়েছে। তাকে দেখে অবাক, তার স্ত্রী হাতে হ্যারিকেন নিয়ে এর উপর তাকাইছে। শ্যালক বললো যে দুলাভাই তো ঘটনা ঘটায় ফেলছে। বুবু বলে কি হয়েছে? বলে যে তো দুলাভাই কি বলছে আমরা পুরো বলে নাই, উনি ওইদিকে কাজে গেছিল, ওই গাছের কাছে গেছিল। তো তার স্ত্রী তাড়াতাড়ি আর কোনো কথা না বলে দরজা খুলে দিল। তো তিনি ঢুকছেন, তার শ্যালকও ঢুকছে। ঢোকার পরে ঘর দরজা লাগায় দুজন বসলো। তো
ইমনের চাচা কাঁপতেছিল ভয়ে। তো তার স্ত্রী জিজ্ঞেস করলো যে কি হয়েছে আপনার, বলেন বলেন কি হয়েছে, আপনি ভয় পাইছেন, কি হয়েছে? তো ইমনের চাচা বললেন যে তুমি শান্ত হও বলে তার শ্যালক আর স্ত্রীকে বললেন যে আমি ওই যে ওর সাথে বলছিলাম, ওর কাছে শুনছি যে মাছ নাকি ভোগ দেয়। তো আমি তো আসলে এটা জিনিসটা মানে খুব ইন্টারেস্ট ফিল করছি, কিন্তু আমি তো এরকম দেখি নাই। আর স্ত্রীকে বলতেছে যে তুমি জানো আমি এগুলা খুব একটা বিশ্বাস করতাম না, বা আমাকে কেউ দেখাইতে পারেনি, বা আমি কখনো দেখি নাই। তা আমি খুব আগ্রহ বসে এখানে গেছিলাম পিছনে। তারপর তিনি যা ঘটছে সেটা বললেন দুজনকে। তো দুইজন শুনে তার স্ত্রী তো প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। শ্যালক বলল করছেন কি আপনি, এ তো আমাদের জ্বালায় শেষ করে দিবে, পুরাই শেষ করে দিবে, আমাদের আর নিস্তার নাই, খবর আছে এখানে সবার। তো তার স্ত্রী চুপ করে গেছে, কিছু বলে নাই। তো শ্যালক বলল যে আসলে আমি আর ওদিকে আজকে ফেরত যাচ্ছি না, আমি নিচতলায় যে শুয়ে পড়তেছে, আপনারা শুয়ে পড়েন, দোয়া দরুদ পড়ে থাকেন, রাতটা কিন্তু সমস্যা করবে আপনাদেরকে। তাই বলে শ্যালক নেমে গেল নিচে। তো ইমনের চাচা বেশ ভয় পাইছেন, তিনি বেশ ভয় পাইছেন, কারণ তিনি যা দেখছেন এটা তো তিনি কল্পনাও করেননি। তো তার স্ত্রী বললো যে আপনি এটা কেন করলেন, আপনি কেন গেলেন, ঠিক করেন নাই, আপনাকে বলছি যে আমার মামার বাড়িটা মানে ভূত প্রেত আছে অনেকেই। সেই যাই হোক দরজা বন্ধ করে দিল তারা। তারপরে তার স্ত্রী দোয়া দরুদ পড়া শুরু করলো এবং তিনিও মোটামুটি চেষ্টা করলেন নিজের কাপড় চোপড় ছেড়ে একটু হইতে, ফ্রেশ হইতে আর কি নিজের মতো। কারণ এখন তার পক্ষে সম্ভব না, তার স্ত্রীও তাকে যেতে দিবে না, বলছে যে নিচে ওই তাদের যে বাথরুম যেখানে হাত মুখ ধোই করে ওই জায়গায় যেতে দিবে না এখন, খোলা তো জায়গাটা, ওই জায়গায় হেঁটে যেতে হয়, হেঁটে গিয়ে ওখানে মানে কর্নারে ওখানে যেতে দিবে না, বলছে যে আপনি একান্ত প্রয়োজন না হলে রাত্রেবেলা আর বেরোয়েন না আজকে। তো যাই হোক উনিও দোয়া দরুদ পড়ে দুইজন এক পর্যায়ে শুয়ে পড়লেন বিছানায়। শুয়ে পড়ছেন, মানে ঘরের মধ্যে যে ছিল হারিকেন ছিল সে নিভাই দিয়েছেন। এবং বেশ খানিকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পরে প্রচণ্ড রকমের শিয়ালের ডাক শুনল তাদের আশেপাশে। তাদের যে ঘরটা তার আশপাশ থেকে মনে হইতেছে শিয়ালগুলো একের পর এক ডাকতেছে। তো তার স্ত্রী বলতেছে এরকমভাবে ডাকে না, এই যে আপনি ঘটনা ঘটায় আসছেন এর জন্য হচ্ছে, মানে ভয়ঙ্কর রকম শিয়ালের ডাক, মানে একটা মানে মনে হচ্ছে লাইন ধরে ডাকতেছে। এবং এগুলা সাধারণত নাকি দূরে ডাকতে, একদম তাদের ঘরের কাছে এভাবে ডাকে না। তো প্রায় শেষ রাত হয়ে আসছে তখন, এরকম সময় হঠাৎ করে তাদের দরজায় নক হলো। দরজা না হলো। তো তার স্ত্রীর নাম ছিল শিউলি, ইমনের মানে চাচির নাম ছিল শিউলি। তো শুনতেছে ভারী কণ্ঠে বলতেছে শিউলি দরজা খোল, মানে একেবারে ইমনের চাচির মামার কণ্ঠ, একদম ভারীভাবে বলতেছে। তো ইমনের চাচা কিন্তু উঠে যেতে গেছে, হ্যাঁ বলতে গেছে হ্যাঁ মামা, এরকম কিছু বলতে যে খুলবে, তার স্ত্রী তাকে হাত চেপে ধরলো। তিনি বুঝে ফেলছে, ইমনের চাচি বুঝে ফেলছে এটা তার মামা না, তাকে ফিসফিস করে বলছে না মামা না, চুপ চুপ বলে তিনি হাত এরকম ধরে রাখছে। তো আবার ডাকলো যে শিউলি দরজা খোল, দরজা খোল। তো 2-3 বার ডাকার পর যখন দরজা খুলতেছে না তখন বলছে খুলবি না, তখন একদম প্রশ্ন খুলবি না, তো চুপ, তারা তার উত্তর দিতেছে না। তখন না একটা হাসির শব্দ হলো, মানে মনে হলো যে ভারী কণ্ঠে হাসতেছে, এবং হাসির কণ্ঠটা আস্তে আস্তে ভারীর থেকে নাকি দিকে চলে গেল, এবং নাকি কণ্ঠে বলল যে তুই আমারে পোড়াইছিস, তোরে তো ছাড়বো না। তারপর আর কোনো কথা নাই, পুরো চুপচাপ, পুরো নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। খুবই ভয় পেয়েছে মনে চাচি এবং চাচা দুজনই ভয় পেয়ে গেছে। মনে চাচা তো ভয় পেয়েছে কারণ সে তো যা দেখছে এটা তার মনে পড়তেছে বারবার, এবং এই যে দরজায় নক হওয়াটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং তারপর নাকি শুরু হলো যে তাদের যে নিচের দেয়ালগুলো, মানে নিচতলার নিচের দেয়ালের মধ্যে হুড়মুড়ভাবে কেউ ধাক্কা মারতেছে, কিল মারতেছে, এরকম শব্দ, মানে পুরা কাঠের বাড়ির মধ্যে ধূপ ধাপ শব্দ হচ্ছে। এগুলা চললো এবং সেই ফজরের আজান পর্যন্ত এই ধরনের সমস্যা বাড়ির মধ্যে হলো। ফজরের আজান যখন পড়লো তখন সব থেমে গেছে, ঠান্ডা হয়ে গেল। তো এতক্ষণ তো ঘুমাইতে পারে নাই মানে চাচা এবং চাচি দুজনই। তো ফজরের পর তাদের একটু ঘুম আসছে, চোখ লেগে আসছে। তো অনেকক্ষণ পর শুনলো যে তাদের দরজায় নক হয়েছে, এবার বুঝলো যে আসলে বাসার মানুষ নক করছে। তো দরজা খুললো, খোলার পর দেখলো যে ইমনের চাচার মামা শ্বশুর যিনি, তিনি আসলেই আসছেন। এবার এসে বলল যে আমি শুনলাম, মানে তার শ্যালকের কথা বলছে, ওর কাছ থেকে শুনলাম যে কালকে নাকি তুমি এরকম গেছিলা। তো বাবা এটা তো ঠিক করো নাই, সব জায়গার তো একটা নিয়ম আছে, সব জায়গায় তোমাকে যখন ও বলছে যে আমাদের জায়গার কিছু নিয়ম আছে, তোমার এটা মানা উচিত ছিল। এইভাবে কি মানে জিনিসটা হয়? বুঝলাম তুমি শহর থেকে আসছো, তোমার ওইখানে অন্যরকম নিয়ম, বাট প্রত্যেকটা জায়গার নিয়ম আছে, তোমাকে যখন যেখানকার মানুষরা যেভাবে বলবে সেই জিনিসটা মেনে চলতে হয়, ঠিক করো নি। ইমনের চাচা তখন ওনার মামা শ্বশুরকে বললেন যে আসলে আমি দুঃখিত, অনেক দুঃখিত মামা। বলে এখন আর কি করবা? তো আমি দেখি খবর দিই আজকে মৌলানা সাহেবকে। তো তিনি নাকি তাদের ওখানকার যে মৌলানা সাহেব তাকে খবর পাঠালেন, ঠিক বদরের নামাজ তো হয়ে গেছে তারপরে। তো অনেকক্ষণ পর মৌলানা সাহেব আসলেন, কারণ উনিও বেশ প্রভাবশালী মানুষ, উনি বললে আসবেনই, মানে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক। মৌলানা সাহেব আসলেন এবং তিনি বলছিলেন যে সাথে আরও ওনার সাথে যাতে ছাত্র নিয়ে আসেন। আসার পর 2-3 জন মিলে বসলেন এবং নিচে তাদের যে বৈঠকখানা সেখানে বসে কথা বললেন তার সাথে, সেই হুজুরের সাথে। বলেন এই ঘটনা ঘটছে। তো ওই মৌলানা সাহেবও বললো যে উনি তো ঠিক করে নাই, ওনার যাওয়াটা ঠিক হয় নাই,
যেহেতু এখানে এই খারাপ জিনিসটা থাকে এবং জানে গ্রামের মানুষের সাথে তার মানে একটা সহাবস্থান হয়ে গেছে, এখন উনি আবার ওই যে আগুন দিয়ে আরও খারাপ করে ফেলছে জিনিসটা। যাই হোক, ওনারও শত্রুতা হয়েছে এবং ওনাকে তো এখান থেকে যেতে হবে, এই খাল দিয়েই যেতে হবে। যাই হোক, ওনাকে আমি ঝাড়ফুঁক করি, দেখি ওনার উপরে কোনো আসর হয়েছে নাকি। তো ইমনের চাচাকে এনে উনি ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক করে বলেন যে না, ওনার উপর আসর হয় নাই, ওই দিক দিয়ে উনি বেঁচে গেছেন। আর ওই যে রাত্রে দরজা খুললে একটা সমস্যা হয়ে যেত। তো তারপর নাকি মৌলানা সাহেব ওনার ছাত্রদের নিয়ে ওই জায়গায় গেছিলেন, ওই যেখানে গিয়েছে ওখানে গিয়ে নাকি উনি নিজের মতো অনেকক্ষণ বসে ওনার যে মুরাকাবা করা বা যা করা করে নাকি উনি ওখানে একটা কমিউনিকেট করতে পারছিলেন এবং তাকে মানে বোঝানো হয়েছে কোনোভাবে তিনি আরও কিছু দিবেন ওইখানে, তাদের ওখান থেকে তাকে মাছ টাছ কিছু দেওয়া হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো নিয়ে ওখানে একটা মীমাংসা হয়। তো এখানে ইমন বলছে যে তার চাচার প্রশ্ন ছিল যে এই মাছগুলো তো পানিতেই থাকে, ওই মাছের পানির যদি জিনিস হয়ে থাকে, খারাপ জিনিস হয়ে থাকে বা জিন হয়ে থাকে, সে ওই মাছগুলোকে নিজেই তো ধরতে পারে, মানুষের ধরা মাছ তার লাগে কেন? তখন নাকি ওখানকার মানুষজন তাকে বলছিল যে ওদের একটা লিমিটেশনস আছে, ওরা এরকম ফ্রি ঘোরাফেরা মাছকে ধরতে পারে না, মানুষ যখন এটাকে ধরে উঠায় তখন নাকি এইটার প্রতি তাদের মানে আকর্ষণটা হয় এবং তাদের একটা দাবি মানুষের উপর তারা করে নিয়ে যাওয়ার জন্য। নিজের থেকে নাকি তাদের এখানে একটা লিমিটেশন আছে যে তারা পানিতে থাকলেও, ওখানে থাকলেও ওই পানিতে ঘোরাফেরা করা মাছটাকে তারা নিজেরা নিতে পারে না, এটা তাদের একটা লিমিটেশনস, এবং এই কারণেই জানি এটা হয়। যাই হোক, এই হচ্ছে ইমনের চাচা শুনছিল। আর তারপরে ইমনের চাচা ফিরে আসে এবং আসার সময় প্রচণ্ড ভয় পায়, কারণ ওখানকার গ্রামের মানুষজন বলছিল যে এই জামাই, এবং তার একটা বীরত্ব গাথার মতো তৈরি হয়ে গেছিল এখানে, যে সে ওখানকার ওই খারাপ জিনিসকে আগুন দিয়ে সে পোড়াই দিছে, এরকম ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এর জন্য তার ভয়ও ছিল আসার সময়, এবং খাল দিয়ে বলছিল খুব সাবধানে চলাফেরা করতে। এবং তিনি যখন ফেরত আসেন খুব সকাল সকাল তাকে নৌকায় উঠানো হয়েছিল, সাথে আরও নৌকা দিয়ে মানুষ দিয়ে তারপরে গিয়ে পৌঁছায় দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ির থেকে তিনি সোজা একেবারে শহরে চলে আসেন। তো এরপরে অনেক দিন তিনি ওই খালবিলের ওখানে যান না এবং তার স্ত্রীকেও যেতে দিতেন না তিনি। এবং তাদের যখন নাকি পরবর্তীতে মানে সন্তান হয়, তখন নাকি তারা খুব কেয়ারফুলি ছিলেন এবং তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন, মানে একজন মৌলানা সাহেবের কাছ থেকে দোয়া দুরুদ নিয়েছিলেন যাতে এগুলোতে কোনো এফেক্ট না পড়ে, কারণ তারা বলছিল যে এইসব খারাপ জিনিসটা রিভেঞ্জ নেয় এবং এই রিভেঞ্জ থেকে বাঁচার জন্য তারা ওই সময় সাবধানে ছিলেন। যাই হোক, এগুলোর আর কোনো প্রভাব পড়ে নাই মনে চাচার জীবনে। তো এটা ছিল তার জীবনে দেখা মাছ পিশাচের একটা ঘটনা, এবং বেশ ভয়ঙ্কর ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে ঘটনাটা জানাতে ভুলবেন না।